নিউটনের তৃতীয় গতিসূত্র ক্লাস 9-এই ছিল। বিবৃতিতে এরকম ছিল, প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। ওকে, প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে, সেটাই বলা হচ্ছে এখানে। এভরি অ্যাকশান হ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশান। অ্যাকশান মানে হচ্ছে ক্রিয়া, আর রিয়াকশান হচ্ছে প্রতিক্রিয়া, সমান ও বিপরীত। তার মানে অ্যাকশান রিয়াকশান পেয়ারে থাকছে একসঙ্গে, অ্যাকশান রিয়াকশান ইন পেয়ারে থাকছে। তৃতীয় সূত্র যেটা আমরা বলছি, সেক্ষেত্রে কিছু পয়েন্টস আমাদের মনে রাখতে হবে। কি বলা হচ্ছে, যে ক্রিয়া এবং প্রতিক্রিয়া দুটো আলাদা আলাদা বডির উপর ক্রিয়া করবে। কীরকম, এ একটা বডি, এ একটা বডি, দুটো বডি, বা এরকম বললাম, ধরো কাউকে আমি থাপ্পড় মারলাম। ওকে, কাউকে যখন থাপ্পড় মারলাম, তাহলে আমি ক্রিয়া দিলাম, তাহলে ও যদি ঘুরে আমাকে থাপ্পড় মারে, তাহলে সেটা কি প্রতিক্রিয়া হবে? হবে না, এটা ক্রিয়া প্রতিক্রিয়া নয়। তাহলে ক্রিয়া প্রতিক্রিয়া কি? তাহলে যখন আমি কাউকে থাপ্পড় মারছি, সেক্ষেত্রে আমি হাত দিয়ে ওর গালে যে বলটা প্রয়োগ করলাম সেটা হচ্ছে ক্রিয়া, আর সঙ্গে সঙ্গে ওর গাল আমার হাতের উপর একটা বল প্রয়োগ করবে, যে কারণে আমার হাতে লাগে, কিছুটা ব্যথা লাগে ধরো, সেটা হচ্ছে প্রতিক্রিয়া। ওকে, তাহলে বলটা ক্রিয়া কোথায় দিলাম আমি? ওর গালে। আর প্রতিক্রিয়াও দিল কোথায়? প্রতিক্রিয়া দিল আমার হাতে। তাহলে দুটো আলাদা আলাদা বডি, ক্রিয়া দিলাম ওর গালে আর প্রতিক্রিয়া দিল আমার হাতে, তাহলে দুটো আলাদা আলাদা বডি। তাই বলা হচ্ছে ক্রিয়া প্রতিক্রিয়া আলাদা আলাদা বডির ওপর ক্রিয়া করবে। নেক্সট বলছে অ্যাকশান রিয়াকশান পেয়ার। অ্যাকশান রিয়াকশান পেয়ার আর অফ সেম নেচার। মানে কীরকম? অ্যাকশান রিয়াকশান অর্থাৎ ক্রিয়া বল এবং প্রতিক্রিয়া বল দুটো একই রকম বল হবে, একই জাতীয় বল হবে, দুটো আলাদা আলাদা বল হতে পারে না। কীরকম, ধরো এই ধরো একটা টেবিলের ওপর একটা বস্তু রাখা আছে, এই একটা বস্তু, এই বস্তুকে পৃথিবী তার কেন্দ্রের দিকে টানছে, বস্তুকে পৃথিবী তার কেন্দ্রের দিকে টানছে, এমজি ফোর্স কার উপর অ্যাপ্লাই হচ্ছে? তাহলে এই বস্তুর ওপরে। কোন দিকে? পৃথিবীর কেন্দ্রের দিকে। আর একটা কী বললাম আগের দিন, যেটা বলা হচ্ছিল, যে এই বস্তুকে যখন টেবিলের উপর রাখছি আমি, টেবিল বস্তুটাকে ধরে রাখছে, তাহলে এই টেবিল বা টেবিলের মেঝে যেটা, না টেবিলের তল যেটা, টেবিলের তল এই বস্তুর ওপর একটা লম্বভাবে বল প্রয়োগ করে, যেটাকে বলছিলাম লম্ব প্রতিক্রিয়া। ওকে, লম্ব প্রতিক্রিয়া। এই লম্ব প্রতিক্রিয়া বল একটা, আর এমজি একটা বল, দুটো কিন্তু একই জাতীয় বল নয়। ওকে, এই দুটো, এমজি হচ্ছে কোন একটা বস্তুকে পৃথিবী তার কেন্দ্রের দিকে টানছে, যেটা হচ্ছে অভিকর্ষ বল, আর এটা হচ্ছে লম্ব প্রতিক্রিয়া বল, দুটো একই জাতীয় বল নয়। ওকে, আচ্ছা, এখানে ক্রিয়া প্রতিক্রিয়া কোথায়? এখানে ক্রিয়া প্রতিক্রিয়া, তাহলে কি এখানে এমজিটা ক্রিয়া আর এনটা প্রতিক্রিয়া? আবার বলছি, টেবিলের উপরে একটা বস্তু রাখা আছে, এই বস্তুকে পৃথিবী তার কেন্দ্রের দিকে টানছে এমজি ফোর্সে। নেক্সট এরকম বললাম যে টেবিল বস্তুর ওপর একটা বল প্রয়োগ করছে, সেটা হচ্ছে এন, লম্ব প্রতিক্রিয়া। তাহলে কি এটা ক্রিয়া, এটা প্রতিক্রিয়া? ক্লাস 9 পড়ে এসেছি আমরা। না, এরা কিন্তু ক্রিয়া প্রতিক্রিয়া নয়। ওকে, ক্রিয়া প্রতিক্রিয়া নয়। কারণ কীরকম দেখো, ফার্স্ট পয়েন্ট কি বলেছি, অ্যাকশান রিয়াকশান অ্যাক্টস অন ডিফারেন্ট বডিজ, দুটো আলাদা বডিতে ক্রিয়া করবে। যদি এটা ক্রিয়া হয়, এমজি কার উপর প্রযুক্ত হচ্ছে? এমজি প্রযুক্ত হচ্ছে বস্তুর ওপরে। এমজি কিন্তু টেবিলের উপর প্রযুক্ত হচ্ছে না, এমজি প্রযুক্ত হচ্ছে বস্তুর ওপরে। এই বস্তুকে পৃথিবী তার কেন্দ্রের দিকে টানছে, এই বস্তুকে পৃথিবী তার কেন্দ্রের দিকে টানছে, এইটা হচ্ছে এমজি ফোর্স। ওকে, আবার টেবিল এই বস্তুর ওপরে লম্ব প্রতিক্রিয়া দিচ্ছে এইদিকে এন, অর্থাৎ দুটো বলই বস্তুর ওপরেই প্রযুক্ত হলো, তাহলে তো আলাদা আলাদা বডির উপর ক্রিয়া করলো না। ওকে, তাহলে এটা ক্রিয়া প্রতিক্রিয়া নয়। তাহলে এখানে ক্রিয়া কোনটা, প্রতিক্রিয়া কোথায়? এখানে ক্রিয়া হচ্ছে টেবিল, এই টেবিল বস্তুর ওপর যে বল প্রয়োগ করলো, এটা হচ্ছে ক্রিয়া। টেবিল এই বস্তুকে ধরে রাখার জন্য বস্তুর উপর দিকে যে বল প্রয়োগ করলো, এটা ক্রিয়া। তাহলে সঙ্গে সঙ্গে বস্তুও নিশ্চয়ই এই টেবিলের ওপর একটা নিম্নমুখী বল প্রয়োগ করবে, বস্তু টেবিলের উপর একটা বল প্রয়োগ করবে, সেটা হচ্ছে এন, প্রতিক্রিয়া। এটাই হচ্ছে প্রতিক্রিয়া। ওকে, আবারও বলছি, এমজি ফোর্স বস্তুকে পৃথিবী তার কেন্দ্রের দিকে টানছে, এটা ক্রিয়া নয়। ক্রিয়া বলছি
টেবিল বস্তুর উপর যে বল প্রয়োগ করলে এটা হচ্ছে ক্রিয়া। তাহলে টেবিল প্রয়োগ করছে বস্তুর উপরে, তাহলে বস্তু প্রয়োগ করবে টেবিলের উপরে। যেমন আমি হাত দিয়ে গালে বল প্রয়োগ করেছিলাম, ক্রিয়া। ঠিক একই রকম টেবিল বস্তুর উপর বল প্রয়োগ করছে, এটা ক্রিয়া। আর সঙ্গে সঙ্গে গাল আমার হাতের উপর একটা বল প্রয়োগ করছিল, সেটা প্রতিক্রিয়া। তাহলে একই রকমভাবে এই বস্তু টেবিলের উপর যে বল প্রয়োগ করলে সেটা হচ্ছে প্রতিক্রিয়া। তাহলে এটা হচ্ছে প্রতিক্রিয়া, এটা হচ্ছে ক্রিয়া। ওকে, এবার পয়েন্টগুলো মেলাও। তাহলে অ্যাকশন রিয়াকশন অ্যাক্টস অন ডিফারেন্ট বডি হচ্ছে, এটা ক্রিয়া বস্তুর উপর প্রযুক্ত হলো। প্রতিক্রিয়া হচ্ছে টেবিলের উপর প্রযুক্ত হচ্ছে, এই ফোর্স টেবিলের উপরে। সেকেন্ড হচ্ছে অ্যাকশন রিয়াকশন পেয়ার অফ সেম নেচার, একই প্রকৃতির হবে। একই প্রকৃতির মানে ক্রিয়াও লম্ব প্রতিক্রিয়া, এটা হচ্ছে লম্ব প্রতিক্রিয়া এক প্রকার, দুটো একই প্রকার, এ নয় কিন্তু। ওকে, নেক্সট বলছে ফোর্স অলওয়েজ এক্সিস্ট ইন পেয়ার। ফোর্স অলওয়েজ এক্সিস্ট ইন পেয়ার, অর্থাৎ ফোর্স যখন বলা হচ্ছে জোড়ায় ক্রিয়া করবে। যে কোনো বল পেয়ারে ক্রিয়া করবে বা জোড়ায়। যেমন দেখতে পাচ্ছি এন আর এন একসঙ্গে ক্রিয়া করছে, পেয়ারে ক্রিয়া করছে। তাহলে এমজিও তো একটা ফোর্স বলছি আমি। তাহলে এমজি ফোর্সের প্রতীক মানে জোড়া কোথায়, পেয়ার কোথায় হচ্ছে? এন আর এন জোড়াই পাচ্ছি, বাট এমজি যেটা বলছি সেখানে কি করে আসছে, পেয়ার আসছে দেখব। আচ্ছা, এমজি এই যে এমজি ফোর্সটা কি হচ্ছে, এই বস্তুকে পৃথিবী তার কেন্দ্রের দিকে টানছে। ওকে, পৃথিবী টানছে, এটাকে আমি আর্থ ধরে নিলাম। এটা পৃথিবী এই বস্তুকে তার কেন্দ্রের দিকে টানছে। তাহলে একই রকমভাবে এই বস্তুও আগের দিন যেটা বলা হচ্ছিল গ্র্যাভিটেশনাল ফোর্স, তাহলে এই বস্তুও পৃথিবীকে তার কেন্দ্রের দিকে টানবে এবং সেই ফোর্স হবে এমজি। ওকে, ফোর্স এক্সিস্ট ইন পেয়ার যেটা বলা হচ্ছে, এই বস্তুকে পৃথিবী তার কেন্দ্রের দিকে এমজি ফোর্সে টানছে, তাহলে পৃথিবীকেও এই বস্তু তার কেন্দ্রের দিকে টানছে। যেটা আগের দিন মহাকর্ষ বল বলা হচ্ছিল, মহাবিশ্বের যে কোনো দুটো বস্তু পরস্পরকে সমান বলে আকর্ষণ করে, সে ছোটো বড় যাই হোক না কেন। ওকে, তাহলে এখানে এমজি পেয়ার পাচ্ছি, এন পেয়ার পাচ্ছি। ওকে, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট এগুলো। একটা এক্সাম্পল এরকম নেওয়া যেতে পারে। ধরো এরকম একটা এক্সাম্পল বললাম যে এইখান থেকে এইখানে একটা দড়ি দেওয়া আছে, এই দড়ি থেকে একটা মাংকি, এখান থেকে একটা মাংকি, ওকে, একটা মাংকি এই দড়ি দিয়ে উপরে যাবে, বা মাংকি এখানে ঝুলে আছে এই সুতো থেকে ঝুলে আছে। ওকে, তাহলে এই ক্ষেত্রে ক্রিয়া প্রতিক্রিয়া কীরকম কাজ করছে? ক্রিয়া প্রতিক্রিয়া যদি ভাবি এরকম ক্রিয়া প্রতিক্রিয়া, তাহলে মাংকি তাহলে দড়িটাকে নিচের দিকে টানছে। আবার বলছি, এই মাংকি দড়িটাকে নিচের দিকে টানছে, অর্থাৎ মাংকি দড়ির উপরে একটা বল প্রয়োগ করছে। মাংকি তাহলে দড়ির উপর একটা বল প্রয়োগ করছে, ধরলাম সেটা টি। তাহলে একই রকমভাবে দড়িও এই মাংকিকে ওপর দিকে টানবে টি ফোর্সে, ক্রিয়া প্রতিক্রিয়া। তাহলে কোনটা কার উপর অ্যাপ্লাই হচ্ছে? এই যে টি ফোর্স বলেছি, এই টি ফোর্স, আবার বলছি, এই মাংকি দড়িটা দিয়ে ঝুলে আছে, তার মানে মাংকি নিশ্চয়ই এই দড়িটাকে নিচের দিকে টানছে, তার মানে নিশ্চয়ই টি এরকম একটা বলে টানছে। এই যে ফোর্স টি ফোর্স, এই যে ফোর্সটা, এটা কার উপর অ্যাপ্লাই হচ্ছে? এইটার উপরে। কার উপরে? এই দড়ির উপরে। তাহলে আলাদা করে যদি ভাবি, শুধু দড়ির উপর যে ফোর্স সেটা হচ্ছে এটা। আর এই যে ফোর্স বলছি, এই যে ফোর্স সেটা হচ্ছে দড়ি মাংকিকে টানছে। শুধু যদি মাংকি ভাবা হয়, শুধু মাংকি যদি ভাবি, মাংকি দড়িকে যে বলে টানছে সেটা হচ্ছে টি। তাহলে এটাও টি, ক্রিয়া। ওকে, ক্রিয়া প্রতিক্রিয়া আলাদা বডির উপর প্রযুক্ত হচ্ছে। এই ফোর্স হচ্ছে দড়ির উপর, এদিকে ক্রিয়া করছে দড়ির উপরে, আর এই ফোর্স হচ্ছে এদিকে, ক্রিয়া প্রতিক্রিয়া পাচ্ছি। এখানে যেরকম কোশ্চেন থাকে আগের দিন যেটা আমরা করেছিলাম সেকেন্ড ল দিয়ে, এরকম যদি বলা হয় একই কোশ্চেনে, এরকম যদি বলা হয় যে মাংকিটা একটা ত্বরণ নিয়ে যাচ্ছে, এই ত্বরণ ধরলাম 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ নিয়ে মাংকি উপর দিকে যাচ্ছে। ওকে, এই মাংকি সুতো দিয়ে উঠে উপর দিকে যাচ্ছে। মাংকিটার একটা ওয়েট ধরে নাও, মাংকির মাস ধরলাম 20 কেজি, মাংকির মাস হচ্ছে 20 কেজি। মাংকি সুতো ধরে উপর দিকে যাচ্ছে। তাহলে কোশ্চেন এরকম বলা হলো যে এই সুতোর টান কী হবে? ওকে,
সুতোর টান কী হবে? তাহলে কী করতে হবে আমাদের? ফ্রি বডি FBD যেটা বলা হচ্ছে ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করতে হবে কোনো সিচুয়েশানে। তাহলে মাঙ্কিকে একদম পয়েন্ট মাস হিসেবে ভেবে নিলাম। মাঙ্কির ওপর কী কী ফোর্স, মাঙ্কির ওপরে কী কী ফোর্স ক্রিয়া করছে, যখনই ফ্রি বডি আঁকবো, যখনই ফ্রি বডি ডায়াগ্রাম আঁকবো, তখন কী করতে হবে? যার ফ্রি বডি তার ওপর কী কী ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, সে কাকে কী ফোর্স দিচ্ছে সেটা আমার দেখার দরকার নেই। তাহলে মাঙ্কির ওপর এই দিকের ফোর্স হচ্ছে mg, মাঙ্কির ওপরে, মাঙ্কির কথা ভাবছি আমরা। আর মাঙ্কিকে সুতো টানছে কোন দিকে? ওপর দিকে। ওকে, এই মাঙ্কির এই দিকের ফোর্স mg তো, আর মাঙ্কিকে সুতো টানছে এইদিকে টি ফোর্সে, তাহলে এই হচ্ছে টি। হলো। নেক্সট কি হচ্ছে? মাঙ্কি কোন দিকে যাচ্ছে? ওপর দিকে যাচ্ছে এ। ওকে, তাহলে গতির সমীকরণ কী হবে? আমরা সেকেন্ড লয় কী পড়েছিলাম? এফ নেট সমান m ইন্টু এ। তাহলে এখানে নেট ফোর্স কত? এফ নেট, দেখো এই হচ্ছে মাঙ্কির মাস বা মাঙ্কির বডি, এটা মাঙ্কির উপর এই দিকের ফোর্স হচ্ছে টি, এই দিকের ফোর্স হচ্ছে mg, অ্যাক্সিলারেশন বলছি এদিকে। তাহলে দুটো ফোর্স ক্রিয়া করছে, একটা টি হচ্ছে ওপর দিকে আর একটা হচ্ছে mg হচ্ছে নিচের দিকে। কোনটা বেশি? যেহেতু মাঙ্কি ওপর দিকে যাচ্ছে তাহলে নিশ্চয়ই এই দিকের ফোর্স বেশি, ওপর দিকের ফোর্সটা বেশি নিচের দিকের ফোর্সের তুলনায়, ওপর দিকের ফোর্স বেশি। যদি ওপর দিকের ফোর্স বেশি হয় তাহলে নেট ফোর্স বলছে এরকম টি মাইনাস mg। ওকে, তাহলে টি মাইনাস mg নেট ফোর্স সমান এম এ কত? মাস তো এম আছে, তাহলে m ইন্টু এ কত? এ তো বলা আছে, আচ্ছা এটা পরের লাইনে বসাবো। তাহলে এখান থেকে টি সমান m ইন্টু জি প্লাস এ। নেক্সট ভ্যালু বসিয়ে দাও। m বলা আছে 20, জিটাকে ধরে নিলাম 10, সুবিধার্থে ধরলাম 10, আর এটা বলা আছে 2, এ দেখো 2 বলা আছে 2, তাহলে কত হচ্ছে? 12 2 240, 240 নিউটন। ওকে, বইয়ে এক্সারসাইজ করতে গিয়ে কিছু প্রবলেম সলভ পাবো এরকম, মাঙ্কি দিয়ে আছে, এরকম থাকতে পারে যে মাঙ্কি যখন উঠছে তার ক্ষেত্রে টেনশন একটা ইকুয়েশন পেয়ে গেলাম। এখন এরকম বললো যে এই সুতোটা সর্বোচ্চ 1000 নিউটন টান সহ্য করতে পারে, টান টেনশন যেটা টান বলছি 1000 নিউটন টান সহ্য করে, তাহলে বললো ত্বরণ কী হবে এর? সেক্ষেত্রে টির জায়গায় 1000 বসিয়ে দেবো, দিলে সেখান থেকে পেয়ে যাবো। ওকে, আচ্ছা নেক্সট টপিক হচ্ছে ওয়েট মেশিন, যেটা ওয়েট মেশিন যেটা বলা আছে সেখানে কি করি আমরা? কি মাপি? ওয়েট মাপা হয়। ওয়েট মেশিন, ধরো এই একটা ওয়েট মেশিন ধরো এইখানে কোনো একজন আছে, আচ্ছা এরকম একজন ধরে নিলাম, মানে হেলদি কোনো একজন ব্যক্তি দাঁড়িয়েছে, ধরো মোটু দাঁড়িয়েছে। ওকে, মোটু পাতলুর মোটু দাঁড়িয়েছে এখানে। ওকে, এর একটা ওয়েট আছে, এটা মাস এম। তাহলে এই ওয়েট মেশিনের উপর দাঁড়িয়ে আছে, কিভাবে এর ওয়েট মাপা হয় বা ওয়েট মেশিন কি মাপে আমরা সেটা দেখব। আমরা কি জানি আর কি মাপে সেটা মিলিয়ে দেবো এর সঙ্গে। মেনলি ওয়েট মেশিন যেটা মাপে, ওয়েট মেশিন, এটা ওয়েট মেশিন। ওকে, এটা একটা ওয়েট মেশিন, তারপর ব্যক্তিটা দাঁড়িয়ে আছে, মোটু দাঁড়িয়ে আছে। ওকে, তাহলে ওয়েট মেশিন কি মাপছে? ওজন মাপবে, ওয়েট, ডব্লিউ-ই। ওকে, ওয়েট মাপবে। ওয়েটটা যেটা ওয়েট পাবো সেটা কি হবে? এটা মনে রাখতে হবে, এটা হচ্ছে নর্মাল রিঅ্যাকশান। আমরা পরে দেখাবো কীভাবে যে নর্মাল রিঅ্যাকশানের জন্যই পাবো। এটা কি মাপছে? নর্মাল রিঅ্যাকশান মাপবে। ওয়েট মানে কি? নর্মাল রিঅ্যাকশান। কীরকম? এই ব্যক্তির যদি ফ্রি বডি নেই, এই ব্যক্তির ফ্রি বডি নিলে কি পাবো? এই ব্যক্তির ফ্রি বডি মানে নিচের দিকে কত? এই ব্যক্তি মেঝের উপর একটা ফোর্স দিচ্ছে কত? mg। ভুল বললাম, মেঝের উপর না, এই ব্যক্তিকে পৃথিবী তার কেন্দ্রের দিকে টানছে mg ফোর্সে। আর এটা ওয়েট মেশিন বা মেঝে যা বলছি আমি, এই মেঝে ব্যক্তির ওপর এইদিকে একটা ফোর্স, নর্মাল রিঅ্যাকশান এটা। ওকে, আর কি বলছি? ব্যক্তি মেঝের উপর একটা প্রতিক্রিয়া দিচ্ছে, সেটা হচ্ছে n। আবার বলছি mg হচ্ছে এই ব্যক্তিকে, মোটু যে নাম বললাম, মোটুকে পৃথিবী তার কেন্দ্রের দিকে টানছে mg ফোর্সে। এই ওয়েট মেশিন এর উপর কি ফোর্স দিচ্ছে? n। ওকে, আর ব্যক্তি মেঝের উপর বা ওয়েট মেশিনের উপর যে ফোর্স দিল সেটা হচ্ছে n। ক্রিয়া প্রতিক্রিয়া, এই দুটো ক্রিয়া প্রতিক্রিয়া। ওকে, তাহলে এখানে ফ্রি বডি ব্যক্তির উপর কী কী অ্যাপ্লাই হচ্ছে? ব্যক্তির উপর ব্যক্তিকে পৃথিবী তার কেন্দ্রের দিকে টানছে mg ফোর্স। নেক্সট হচ্ছে এই দিকে কী থাকছে? n।
দেখো ব্যক্তির উপর এমজি ক্রিয়া করছে পৃথিবীর কেন্দ্রের দিকে, আর মেঝে বা যেটা আমরা ওয়েট মেশিন বলছি, যেটা ওয়েট মাপি আমরা, সে দিচ্ছে এর উপর এই ফোর্স। আর তো কোনো ফোর্স নেই। এই ফোর্স কিন্তু হবে না, এই ফোর্স নয়, এই ফোর্স হচ্ছে এই ওয়েট মেশিনের উপর প্রযুক্ত হচ্ছে, ব্যক্তির উপরে না, এই ব্যক্তির উপরে না, ওয়েট মেশিনের উপর প্রযুক্ত হচ্ছে। ওকে, তাহলে আর কোনো ফোর্স নেই এখানে। তাহলে এখান থেকে নর্মালি আমি কী লিখতে পারবো? এখান থেকে নর্মালি লিখতে পারছি এন সমান এম জি। ওকে, এন সমান এম জি। তাহলে যে আমি বললাম যে ওয়েট মানে নর্মাল রিয়েকশান, তাই কি হচ্ছে? কিন্তু আমি এখানে কি বলতে পারি, আমরা যে ওয়েট মাপছি মানে কি বলতে পারি, ওয়েট মানে হচ্ছে এম ইন্টু জি। তাই তো বলি আমরা ওয়েট মাপছি মানে এম ইন্টু জি, আমার মাস ইন্টু অভিকর্ষ ত্বরণ, গুণ করলে পেয়ে যাব। এবং এইখান থেকেও বলছি আমি, এখানেও দেখতে পাচ্ছি যে এম জি সমান এন। এই যে ওয়েট সমান নর্মাল রিয়েকশান বলেছি আমি, নর্মাল রিয়েকশান সমান এম জি হয়ে গেল। এখানে এখানে কি দেখতে পেলাম, এন এর সঙ্গে এম জি সমান হয়ে গেল। কিন্তু এটা মনে রাখো, এটা সব সময় হবে না, এটা কিন্তু সব সময় পাবো না। এখানে পেয়ে গেলাম, কারণ এই সিস্টেম, এই যে পুরো সিস্টেমটা ভেবেছি, নিচে যে ওয়েট মেশিন আছে আর পুরোটা একটা ঘরের মতো ভেবেছি, এটা রেস্টে আছে তাই পেয়েছি। আবার বলছি, ওয়েট মানে নর্মাল রিয়েকশান, কিন্তু এখানে দেখতে পাচ্ছি নর্মাল রিয়েকশান তো নয়। নর্মাল রিয়েকশান হলে তাহলে ওয়েট নর্মাল রিয়েকশানে যে কী এন লিখতাম, কিন্তু এখানে কী লিখলাম, ব্যক্তির ওজন লিখে দিয়েছি এমজি। তাহলে এমজি হচ্ছে নর্মাল রিয়েকশান হচ্ছে না। না, এই ক্ষেত্রে বডি রেস্টে আছে বলেই এনের সঙ্গে এমজি ইকুয়াল হয়ে গেছে, এনের সঙ্গে এমজি ইকুয়াল হয়ে গেছে। কিন্তু বডির মধ্যে যদি ত্বরণ চলে আসতো বা মন্দন চলে আসতো, তাহলে কিন্তু এই ঘটনা পেতাম না, এখানে এমজি থাকতো না, অন্য কিছু আসতো। ওকে, তাহলে মনে রাখো, আমরা ওয়েট মেশিনে নর্মাল রিয়াকশান মেজার করি। কোনো কারণে যদি এই নর্মাল রিয়াকশান জিরো হয়ে যায়, তাহলে আমার ওয়েট থাকবেই না। ক্লিয়ার? কখনোই এটা মনে রাখবে না যে ওয়েট মেশিন, যেটা বলছি ওয়েট মেশিন, এই যদি ওয়েট মেশিন হয়, ওয়েট মেশিনের উপর কোনো একজন দাঁড়ালো, সব যেখানে দাঁড়িয়ে যদি থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা ওয়েট মেশিনের উপর এমজি দিচ্ছি, এটা কিন্তু পুরোপুরি ভুল। ওকে, এমজি দিচ্ছি না। ওয়েট মেশিন কি মাপছে? নর্মাল রিয়াকশান, এমজি না, ওয়েট না, মানে এমজি না। ক্লিয়ার? আচ্ছা দেখো, আর বেশি ক্লিয়ার হবে। এটা ধরলাম, ধরো এটা একটা লিফট। ওকে, এটা লিফটের এটা মেঝেতেই ধরো ওয়েট মেশিন লাগানো আছে। সেই ব্যক্তি এখানে আছে, আগে যে ব্যক্তি ছিল, ওকে, মোটুই আছে এখানে, ওয়েট মেশিন আছে। ওয়েট মেশিন ওপর দিকে এ ত্বরণ নিয়ে যাচ্ছে, বডির উপর কী কী ফোর্স অ্যাপ্লাই হচ্ছে তার ফ্রি বডি এঁকে ফেলো। বডি এখানে, এই ব্যক্তির একটা ওজন আছে, সেই ওজন কোন দিকে? নিচের দিকে, বডির উপর অ্যাপ্লাই হচ্ছে। যে ব্যক্তিকে নিয়ে ভাবছি, ওই ব্যক্তিকে নিয়ে ভাবছি, তার ওজন হচ্ছে নিচের দিকে। নেক্সট হচ্ছে মেঝে, এর উপর একটা লম্ব প্রতিক্রিয়া দিচ্ছে এন, তাহলে এন এদিকে থাকলো এন। ওকে, আর কি দেখতে পাচ্ছি? আর তো কোনো ফোর্স নেই এখানে। দেখো এখানে এমজি, সবগুলো আমরা লিখবো না, এমজি। আর মেঝে দিল এর উপরে, বা ওয়েট মেশিন দিয়েছে এন, আর ব্যক্তি দিচ্ছে মেঝের উপরে এন। কিন্তু এই এনটা কার উপরে? মেঝের উপরে। আমরা চাইছি শুধু ব্যক্তির উপর ফোর্স, মানে এই দিকে হচ্ছে এমজি, এই দিকে হচ্ছে এমজি, আর এদিকে হচ্ছে এন। তাহলে সেখান থেকে আর কি বলছি, লিফট যাচ্ছে মানে ব্যক্তি যাচ্ছে উপর দিকে, অর্থাৎ সেক্ষেত্রে অ্যাক্সেলারেশন হচ্ছে এ। তাহলে ব্যক্তির গতির সমীকরণ কী হবে? গতির সমীকরণ একই বলা হচ্ছে, এফ নেট সমান এম ইন্টু এ। এফ নেট মানে কী হবে? এই দিকে যাচ্ছে, অ্যাক্সেলারেশন এই দিকে, তাহলে এই দিকের ফোর্স বেশি, তাহলে এন মাইনাস এম জি সমান এম এ। তাহলে এন সমান এম জি প্লাস এম এ। এবার দেখো ভালো করে, আগে যেটা বলেছিলাম ওয়েট মানে নর্মাল রিয়াকশান, তাই পাচ্ছি। এই যে এখন এন পেয়েছি, এন যখন ব্যক্তি লিফটে বসে, লিফট ওপর দিকে যাচ্ছে, আগেটা লিফট দাঁড়িয়েছিল, এখন বলছি লিফট ওপর দিকে যাচ্ছে। লিফট যদি ওপর দিকে যায়, তাহলে ব্যক্তি তার ওয়েট কী ভাবছে দেখো, তার এমজি তো ওয়েট এমজি ছিল, মাস ইন্টু ত্বরণ যেটা ছিল, তার সঙ্গে আরও একটা এক্সট্রা পার্ট অ্যাড হয়ে গেছে। অর্থাৎ আগে যেটা পেয়েছিলাম আমি, তার সঙ্গে দেখো আরও একটা এক্সট্রা পার্ট অ্যাড হয়ে গেছে। অর্থাৎ ব্যক্তি এখন নিজের যে ওজনটা ছিল তার থেকে অনেক বেশি ফিল করবে।
অর্থাৎ লিফট যখন উপর দিকে যাবে ব্যক্তি নিজেকে ভারী বলে মনে করবে। ওকে, একই রকম লিফটের মধ্যে ব্যক্তি আছে, একই সিচুয়েশন। এবার লিফট নিচের দিকে নামছে এই ত্বরণ নিয়ে। ওকে, আগেরটাই বললাম লিফট ওপর দিকে এই ত্বরণ নিয়ে যাচ্ছে। আচ্ছা, এই ত্বরণ নিয়ে যাওয়া বা নিচের দিকে বললাম এ মন্দন নিয়ে আসছে, নিচের দিকে এ মন্দন আর উপর দিকে এ ত্বরণ সেম। ওকে, আচ্ছা এই ক্ষেত্রে বললাম এ ত্বরণ নিয়ে নিচের দিকে যাচ্ছে, তাহলে এই ক্ষেত্রে নর্মাল রিঅ্যাকশন কী হবে বা ব্যক্তি তার ওজন কী ফিল করবে। এই ক্ষেত্রে তাহলে কী হচ্ছে, ব্যক্তির উপর ফোর্স নিচের দিকে কত হচ্ছে, নিচের দিকে mg আর ওপর দিকে একই রকম নর্মাল রিঅ্যাকশান, শুধুমাত্র অ্যাক্সেলারেশন ডাউনওয়ার্ড। তাহলে যেহেতু অ্যাক্সেলারেশন এই দিকে অর্থাৎ লিফট নিচের দিকে যাচ্ছে, তাহলে নিশ্চয়ই mg বেশি। তাহলে গতির সমীকরণ কী হবে, মাইনাস এন, mg মাইনাস এন সমান ma। তাহলে এন সমান কী পাবো এখানে, mg মাইনাস ma। অর্থাৎ এই ক্ষেত্রে যে নর্মাল রিঅ্যাকশান পাচ্ছি mg মাইনাস ma, অর্থাৎ অ্যাকচুয়াল যে ওয়েট সেখান থেকে কিছু পার্ট বিয়োগ হয়ে যাবে, অর্থাৎ ব্যক্তি নিজেকে কিছুটা হালকা বলে মনে হবে। কখনো যদি নাগরদোলায় চাপো তাহলে দেখবে নাগরদোলা যখন নিচের দিকে, নাগরদোলা নিচে ছিল উপর দিকে উঠছে, যখন উপর দিকে উঠছে তখন তুমি মনে করবে, মানে ফিল হবে তোমার এরকম যে তোমার উপর কোনো একটা বল ক্রিয়া করছে বেশি, অর্থাৎ তোমার ওয়েটটা তখন বেশি বলে মনে হবে। ওকে, নেক্সট নাগরদোলা তাহলে উপর দিকে উঠলো, এইভাবে উঠে যখন নিচের দিকে নামছে, নিচের দিকে নেমে ঠিক এই জায়গা ঘুরে যাচ্ছে। ওকে, এইভাবে ঘুরে যখন এই নিচের দিকে নেমে যাচ্ছে, নিচের দিকে ঘুরে যাচ্ছে নিচের পয়েন্টটা, বা এরকম বলছে একটা দোলনা এখানে ছিল, দোলনা যখন এইভাবে দুলছে নিচের পয়েন্ট দিয়ে যাচ্ছে, তখন দেখবে তোমার উপর একটা ঊর্ধ্বমুখী বল ক্রিয়া করছে, মনে হবে তোমার এরকম উপর দিয়ে কোনো একটা ফোর্স ক্রিয়া করছে, যে ফোর্সের কারণে তোমার ওয়েট কিছুটা কমে যাচ্ছে বলে মনে হবে। ওকে, এখন এরকম যদি ভাবি যে লিফটে আমরা আসছি, লিফটটা কোনো একটা দড়ির সঙ্গে তো বাঁধা আছে, কপি করে লাগে দড়ি দেওয়া থাকে, তো এইখানে দড়িটা আটকে দেওয়া আছে লিফটের সঙ্গে, ব্যক্তি ভেতরে আছে। এই ক্ষেত্রে যে কোনো কারণে যদি এইখানকার এই জায়গাটা কেটে দেওয়া হয়, সুতোটা যে সুতোতে লিফটটা ঝুলছিল সেই সুতোটা যদি কেটে দেওয়া হয় বা কোনো কারণে যদি কেটে যায়, তাহলে কি ঘটনা ঘটবে। যদি কেটে যায় তখন তাহলে কী হবে, এখানে অন্য কোনো ফোর্স ক্রিয়া করছে না, তখন তাহলে কী হবে, এমনি পড়তে থাকবে নিচের দিকে, অর্থাৎ ফ্রি ফল যেটা বলা আছে, ফ্রি ফল। ওকে, ফ্রি ফল যেটা বলা আছে, মুক্তভাবে পড়তে থাকবে, অর্থাৎ সেক্ষেত্রে এ সমান জি পাবো, অর্থাৎ সেক্ষেত্রে ব্যক্তির ত্বরণ লিফটের ত্বরণ বা যেটা বলছি আমরা সেটা কার সঙ্গে দিয়ে হচ্ছে, অভিকর্ষ ত্বরণের সঙ্গে ইকুয়াল হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে ফ্রি বডি ডায়াগ্রাম কী হবে, ব্যক্তির ওজন এই দিকে mg আর মেঝে যেটা দিচ্ছে সেটা হচ্ছে n, আর এই ক্ষেত্রে ত্বরণ হচ্ছে g, ত্বরণটাতে g কোন দিকে যাচ্ছে, নিচের দিকে যাচ্ছে, তো তাহলে গতির সমীকরণ mg মাইনাস n সমান ma, তো এর জায়গায় কত g বসছে, তাহলে g বসিয়ে দাও, g যদি বসিয়ে দেওয়া হয় তাহলে n সমান কী পাবো, দেখো 0 পেয়ে গেলাম। নর্মাল রিঅ্যাকশান জিরো, তার মানে এরকম যেটা বলেছিলাম যে ওয়েট মানে হচ্ছে নর্মাল রিঅ্যাকশান, অর্থাৎ এই ক্ষেত্রে ব্যক্তি যে মেঝের উপর দাঁড়িয়ে আছে বা এখানে যে ওয়েট মেশিন রাখা থাকে, এই ওয়েট মেশিন দেখবে তার যে মেজার দেখাচ্ছে, মাপ দেখাবে 0। ওকে, 0 দেখাবে। এর আরও ভালো এক্সাম্পল হচ্ছে যখন আমরা কোনো উঁচু জায়গা থেকে জাম্প করি, পুকুর বা কোনো ডোবাতে যখন জাম্পিং হয় বা সুইমিং পুলগুলোর ক্ষেত্রে জাম্পিং হয়, যতক্ষণ তুমি এয়ারে থাকো ততক্ষণ কি মনে হয় তোমার কোনো ওয়েট আছে? যখন তুমি কোনো একটা উঁচু জায়গা থেকে নিচু জায়গার দিকে জাম্প করছো, সেক্ষেত্রে যখন পড়ছো, তুমি উঁচু জায়গায় ছিলে, এখানে যখন নিচে পড়ছো, সেক্ষেত্রে যতক্ষণ তুমি বায়ুতে থাকবে ততক্ষণ তোমার কোনো ওয়েট নেই, অর্থাৎ তোমার যে নিজের একটা ওজন আছে 30, 40, 50 যাই হোক না কেন, সেটা কিন্তু তুমি কখনোই ফিল করতে পারবে না। অর্থাৎ কারণটা কি বলা হচ্ছে, সেক্ষেত্রে নর্মাল রিঅ্যাকশান 0 হচ্ছে, কি কারণে, এই সিচুয়েশান এইভাবে। ওকে, তাই তুমি নিজেকে ওয়েট লেস মনে করবে, এটাকে বলা হচ্ছে ওয়েট লেসনেস বলা হয়, ঠিক আছে, ভরহীনতা বলা হচ্ছে বা ভারহীনতা যেটা বলা হচ্ছে, ভারহীনতা বলা হচ্ছে এটাকে। ওকে, আচ্ছা n সমান 0, তার মানে এখানে এরকম বলতে পারি কন্টাক্ট ইজ
জাস্ট অ্যাবাউট টু এন্ড, কন্টাক্ট ইজ জাস্ট অ্যাবাউট টু এন্ড, অর্থাৎ জাস্ট এই যে মেজের সঙ্গে কন্ট্যাক্টটা ছিল, যখনই বলছি নর্মাল রিয়াকশান 0 পাচ্ছি, অর্থাৎ এই যে ব্যক্তির মেজের সঙ্গে আর সংস্পর্শ প্রায় বিচ্ছিন্ন, প্রায় মানে জাস্ট টাচ করে আছে বলতে পারি, কোনো ফোর্স এখানে দিতে পারছে না, ব্যক্তি এখানে কোনো ফোর্স দিতে পারবে না। ব্যক্তি এখানে কোনো ফোর্স দিচ্ছে না মানে নিশ্চয়ই ব্যক্তির উপরে কোনো ফোর্স ক্রিয়া করছে না, তাই তো ইনসমান 0। ওকে, ক্রিয়া প্রতিক্রিয়া থাকছে না। নেক্সট পরের সিচুয়েশন এরকম বলছি, যদি এরকম ঘটনা ঘটে, লিফট যে ত্বরণ নিয়ে নিচের দিকে নামছে সেটা যদি অভিকর্ষ ত্বরণের থেকে বেশি হয়, তাহলে কি ঘটনা ঘটবে? ওকে, অভিকর্ষ ত্বরণ থেকে বেশি ধরে নিলাম এটা S12G, তাহলে এই ব্যক্তির ফ্রি বডি সেই একই রকমভাবে এইদিকে হচ্ছে mg নর্মাল রিয়াকশান, এইদিকে ত্বরণ হচ্ছে A সমান 2G। তাহলে বিকেশন দিয়ে দাও, mg মাইনাস n সমান ma, এ মানে কত? এ মানে 2G নিয়েছি, 2G, তাহলে n সমান কত পাচ্ছি? দেখো মাইনাস mg পাচ্ছি। নর্মাল রিয়াকশান নেগেটিভ, ওকে, নর্মাল রিয়াকশান নেগেটিভ পসিবল কখনো? নর্মাল রিয়াকশান নেগেটিভ হতে পারে না। আচ্ছা, এরকম সিচুয়েশান যদি কখনো আসে, এখানে মাইনাস mg পাচ্ছি আমরা, যখন মাইনাস mg পাচ্ছি তখন অ্যান্সারটা আমরা কী লিখবো? যে নর্মাল রিয়াকশান 0, উত্তরটা লিখবো নর্মাল রিয়াকশান 0। ওকে, আচ্ছা, এখানে ঘটনা কি ঘটছে? অ্যান্সার না হয় 0 লিখলাম, এখানে নেগেটিভ আসলে 0 লিখলাম, কারণ ওয়েট মেশিন নেগেটিভ ওয়েট কীভাবে পরিমাপ করবে? হতে পারে না, তাই 0 বলছি আমরা। আচ্ছা, ঘটনা কি ঘটছে? এই ক্ষেত্রে অভিকর্ষ ত্বরণের থেকে ব্যক্তি তো মেঝেই ছিল, এখন যে ত্বরণের লিফট নিচের দিকে নেমে আসছে সেটা বলছে অভিকর্ষ ত্বরণের প্রায় দ্বিগুণ বা তার থেকে বেশি। তাহলে সেক্ষেত্রে কি ঘটনা ঘটবে? সেক্ষেত্রে এতক্ষণ যে ব্যক্তি তার মেঝের সঙ্গে সংস্পর্শ ছিল, এবার কি ঘটনা ঘটছে দেখো। এখানেই বলেছিলাম যখন A সমান G হচ্ছিল তখনই সংস্পর্শ প্রায় শূন্য, সংস্পর্শ প্রায় নেই। এবার কি ঘটনা ঘটছে? যখন ত্বরণ এত বেশি হয়ে গেছে তখন দেখব লিফট দ্রুত এখানে নেমে এসছে, লিফট তখন এরকম জায়গায় চলে এসছে। রেড কালারের যে কালারটি দেখানো হচ্ছে এটাই হচ্ছে লিফটের অবস্থান। এখন ব্যক্তি কোথায়? এখানে। বা আরও করতে পারি, ব্যক্তির এরকম একটা সিচুয়েশান নিতে পারি, যত সময় যাবে এরকম দেখতে পাবো, এরকম ঘটনা দেখতে পারি। অর্থাৎ ব্যক্তির যে মাথা বলছি, মাথা কোথায়? ছাদে কোনো রকমভাবে আটকে আছে, বা এরকম বললাম যে লিফট এসে ব্যক্তির মাথাতে আঘাত করবে। ওকে, তাহলে সেক্ষেত্রে যদি এই জায়গায় কোনো রকম আটকে থাকে তখন তাহলে কি ভাববো? এই ক্ষেত্রে ব্যক্তির এই দিকে তখন পাবো, এই দিকে চলে আসবে mg চলে আসবে, আর নর্মাল রিয়াকশান তখন নিচের দিকে। ভালো করে ফিল করে দেখো, যখন এই ব্ল্যাক কালারের যে লিফট দেখানো হয়েছে সেই সিচুয়েশন যেটা এখানে ছিল, ততক্ষণ বলা হচ্ছিল mg এদিকে n এদিকে, কিন্তু যখন দেখতে পাচ্ছি লিফটের ছাদটা ব্যক্তির মাথায় লেগে আছে, সেক্ষেত্রে বলছি ব্যক্তি তার ওজনটা আর নিচের দিকে না, এখন উপর দিকে দিচ্ছে, কারণ ব্যক্তি এই ছাদ ভেঙে বাইরে বেরিয়ে যেতে চাইছে, এতটাই বেশি ত্বরণ হয়েছে, থাকতে পারছে না ভেতরে, তাই এদিকে ওজন ক্রিয়া করছে এবং ওজন এদিকে ক্রিয়া করছে, ফলে কি হচ্ছে? এই দিকে দাদা দেখবো এন ক্রিয়া করছে, অর্থাৎ এনের ডিরেকশান এতক্ষণ পর্যন্ত নিচের ওপর দিকে ছিল, এনের ডিরেকশান এখানে ওপর দিকে ছিল, এখন কি দেখতে পাচ্ছি? নিচের দিক, তাই তো এন নেগেটিভ আসছে। ওকে, একেই বলা হচ্ছে অতি ভারীনতা, সুপার ওয়েটলেসনেস বলা হয় এটাকে, সুপার ওয়েটলেসনেস বলা হচ্ছে, অতি ভারহীনতা বলা হয় এটাকে। ওকে, অতি ভারহীনতা বলা হয়। ক্লিয়ার? এই যে লিফটের ব্যাপার গেল। এই কনসেপ্টগুলো দিয়ে আমরা কিছু অঙ্ক করবো এবার। যে একটা অঙ্ক আপাতত দেখি, এখানে একটা অঙ্ক এরকম দেওয়া আছে, এটা হচ্ছে একটা বক্স বলা যেতে পারে বা কোনো একটা খাঁচার ভেতরে একজন ব্যক্তি আছে। ওকে, ব্যক্তি আছে, এই ব্যক্তি হাতে একটা সুতো ধরে রাখছে, যে সুতোটার একটা প্রান্ত এখানে একটা পুলি রাখা আছে, এই পুলির প্রান্ত দিয়ে এসে এই খাঁচাটাকে বাঁধা আছে, বা এরকম বললাম এই খাঁচাটা একটা সুতো দিয়ে বাঁধা, যে সুতোর আর একটা প্রান্ত পুলির ওপর দিয়ে এসে ব্যক্তির হাতে আছে।
এই ক্ষেত্রে এরকম ভাবছি আমরা যে পুরো সিস্টেম ইকুইলিব্রিয়াম, অর্থাৎ এই ব্যক্তি সুতো দিয়ে এমন কিছু ফোর্স দিচ্ছে এখানে, তার ফলে কী হচ্ছে, এই খাঁচাটাকেও ধরে রাখতে পারছে। ওকে, এই ক্ষেত্রে ব্যক্তির ওজন ধরলাম 80 কেজি, ব্যক্তির ওয়েট। আর এটা কত, এটা বলা হচ্ছে 30, খাঁচাটার ভর হচ্ছে 30 কেজি, বা ওজন যদি বলে 30 কেজি। ওকে, 30 কেজি। তাহলে কোশ্চেন এরকম বলা হচ্ছে, ফাইন্ড দ্য ফোর্স এক্সার্টেড অন লিফট, এই যে খাঁচা যেটা বলছে লিফট বলা আছে এটাকে, বাই ম্যান হোয়েন লিফট ইজ অ্যাট রেস্ট, মানে পুরো সিস্টেম যখন ইকুইলিব্রিয়াম সাম্যাবস্থায় থাকছে তখন তাহলে ব্যক্তি এই সুতোর উপরে কত বল প্রয়োগ করছে যাতে পুরো সিস্টেমটা সাম্যাবস্থায় আছে। ওকে, নির্ণয় করতে হবে। আমরা যা জানি ফ্রি বডি তৈরি করি ব্যক্তির জন্য। ফার্স্ট ব্যক্তির জন্য, এটা ম্যান। ওকে, ব্যক্তির জন্য ফাইন করি, ব্যক্তির জন্য এইদিকে কত পাচ্ছি, এমজি, এটা হচ্ছে এমজি ব্যক্তির জন্য। এমজি মানে কত, এটা 80 ইন্টু জি। ওকে, আর কি পাচ্ছি দেখো ভালো করে, এই মেঝে, কার মেঝে, লিফটের মেঝে এর উপর ক্রিয়া দিচ্ছে এন, আর ব্যক্তির সঙ্গে সঙ্গে মেঝের উপর প্রতিক্রিয়া দিবে এন। আর কি পাচ্ছি, এই যে সুতো বলছিলাম, এই সুতো দিয়ে ব্যক্তি সুতোকে টানছে নিচের দিকে, ব্যক্তি সুতোটাকে নিচের দিকে টানছে, দড়িটাকে নিচের দিকে টানছে, তাহলে সেই ফোর্সটা কার উপর, এই খাঁচার উপর প্রয়োগ হচ্ছে বা লিফটের উপর প্রযুক্ত হবে। সঙ্গে সঙ্গে এই খাঁচা বা এই সুতো ব্যক্তিকেও টানবে এইদিকে, টি ফোর্স ধরলাম এটা। ওকে, তাহলে ব্যক্তির উপর কী কী ফোর্স দেবে, ব্যক্তির উপর একটা বললাম এর ওয়েট এমজি নিচের দিকে, নেক্সট হচ্ছে মেঝে যেটা দিচ্ছে নর্মাল রিয়াকশান, সেটা হচ্ছে নর্মাল রিয়াকশান এন এদিকে। ওকে, আর কি ব্যক্তির উপর আর কি ফোর্স, এই যে ব্যক্তিকে সুতো টানছে উপর দিকে টি ফোর্সে, ব্যক্তির উপরে আরও একটা ফোর্স হচ্ছে টি ক্রিয়া করছে উপর দিকে, তাই তো, ব্যক্তির উপর টিও ক্রিয়া করছে উপর দিকে। এই অবস্থায় পুরো সিস্টেম সাম্যাবস্থায় আছে। তাহলে পুরো সিস্টেম যদি সাম্যাবস্থায় থাকে তাহলে কী লিখবো এখান থেকে, যে এন প্লাস টি সমান এদিকে 80 ইন্টু জি, তাই তো হবে, এন প্লাস টি উপর দিকে হচ্ছে তো, সমান 80 জি। আচ্ছা, নেক্সট লিফটের কথা ভাবি, লিফট যদি ভাবি, লিফটের ক্ষেত্রে লিফট ভালো করে ক্লিয়ার করো, কোনো জায়গায় সমস্যা হলে এগুলো ফোন করে বলবে আমাকে, বোঝা না গেলে, খুব ইম্পর্টেন্ট কিন্তু কনসেপ্ট এখানে ক্লিয়ার করতে হবে, বহু জায়গায় এইসব সমস্যা পাবে। আচ্ছা, লিফটকেও পয়েন্ট মাস ভেবেছি, এই যে লিফট ভেবেছি, লিফটের একটা ওয়েট আছে, সেই লিফটের ওয়েটটা কোন দিকে ক্রিয়া করবে, এই দিকে, কত, লিফটের ওয়েট 30 ইন্টু জি, অর্থাৎ লিফটের ওয়েট 30 ইন্টু জি ক্রিয়া করছে নিচের দিকে। আর কি ক্রিয়া করবে, দেখো লিফটের উপরে, এই যে লিফটের মেঝে, তার উপর ব্যক্তি একটা বল প্রয়োগ করেছে এন, লিফটের মেঝেতে ব্যক্তি একটা বল প্রয়োগ করেছে এন, সেইটাও তাহলে কোন দিকে, নিচের দিকে। ওকে, আর কি, এইখানে টেনশন টি, এই টেনশনও টি বলছি, তাহলে এখানে যে সুতোটা আছে এই সুতোর টেনশনও আসবে টি, এই সুতোর টেনশনও আসবে টি, অর্থাৎ এই লিফটকে সুতোটা কত ফোর্সে টানছে, টি ফোর্সে, কোন দিকে, ওপর দিকে। ওকে, ওপর দিকে। তাহলে এখান থেকে আমরা কি লিখবো, যেহেতু সাম্যাবস্থায় আছে, ইকুইলিব্রিয়ামে কোনো ত্বরণ নেই, তাহলে উপর দিকের ফোর্স নিচের দিকের ফোর্স ইকুয়াল এন প্লাস 30 জি। ক্লিয়ার, কি ফাইন্ড করতে হবে আমাকে, টি ফাইন্ড করতে হবে। তাহলে এখান থেকে এন নিয়ে নাও, এন সমান কত হচ্ছে এখানে 80 জি মাইনাস টি, এখানে বসিয়ে দাও 80 জি মাইনাস টি প্লাস 30 জি, 80 জি ছিল তাই তো, তাহলে কত হচ্ছে এটা 2t সমান 110 জি, বা টি সমান কত হয়ে যাচ্ছে 55 জি, এত নিউটন ফোর্স ক্রিয়া করছে। ওকে, নিউটন ফোর্স ক্রিয়া করবে, যদি জি এর ভ্যালু 10 হবে তাহলে কত হবে 510, এত নিউটন ফোর্স ক্রিয়া করবে। ক্লিয়ার, ভালো করে ক্লিয়ার করে এইসব জিনিস। ওকে, আচ্ছা, নেক্সট থার্ড ল পড়লাম, এগুলো আমরা সেকেন্ড ল মিক্সড করে পড়েছি এখানে। নেক্সট হচ্ছে মোমেন্টাম কনজারভেশন, মোমেন্টাম
কনজারভেশন। মোমেন্টাম কনজারভেশন কী বলা হচ্ছে, এইখানে ধরো অনেকগুলো বস্তু একসঙ্গে আছে, একটা বস্তু না অনেকগুলো বস্তু একসঙ্গে ভেতরে আছে, এই টোটালটাকে আমি কী বলতে পারি, সিস্টেম। এই পুরোটাকে একসঙ্গে বলতে পারি এটা হচ্ছে একটা সিস্টেম। এই সিস্টেম, এই যে সিস্টেম যার উপর বাইরে থেকে কোনো এক্সটার্নাল ফোর্স নেই, বাইরে থেকে কোনো এক্সটার্নাল ফোর্স নেই, তাই এরকম সিস্টেমকে আমরা বলতে পারি আইসোলেটেড সিস্টেম। আইসোলেটেড সিস্টেম এরকম একটা সিস্টেম যার উপর বাইরে থেকে কোনো ফোর্স নেই, বাইরে থেকে ফোর্স নেই, কিন্তু এর ভেতরে যে বস্তুগুলো আছে তারা নিজেদের মধ্যে ফোর্স বিনিময় করতে পারে। সেই বিনিময়ের ফোর্সগুলো, টোটাল ফোর্স, সেটা হচ্ছে জিরো। ওকে, ভেতরে ফোর্স যাই হোক না কেন, বাইরে থেকে কোনো ফোর্স নেই, এখানকার বাইরে থেকে কোনো ফোর্স নেই, তাহলে এক্সটার্নাল ফোর্স জিরো, তাহলে এখান থেকে বলছি এটা হচ্ছে আইসোলেটেড সিস্টেম। এটাই যদি হয়, এক্সটার্নাল ফোর্স যদি জিরো হয়, তাহলে আমরা আগে পড়েছিলাম সেকেন্ড ল যেটা ছিল, ফোর্স সমান কী ছিল, চেঞ্জ অফ মোমেন্টাম বাই চেঞ্জ অফ টাইম, তাতে ছিল, তাহলে এটা সমান জিরো। আবার টাইমটা যদি খুব স্মল হয় তাকে এরকম বলতে পারি ডিপি বাই ডিটি সমান জিরো। ওকে, তাহলে সেখান থেকে ডিপি সমান জিরো। এবার বোথ সাইড যদি ইন্টিগ্রেশন করি, এখানে আমি ইন্টিগ্রেশন অফ ডিপি সমান ইন্টিগ্রেশন অফ, এটা কত জিরো ইন্টু ডিটি ছিল, আচ্ছা জিরো ইন্টু ডিটি করে দাও, এটা মনে রাখতে পারছেন। ডিপির ইন্টিগ্রেশন কী হয়, ডিপির ইন্টিগ্রেশন ডিএক্সের ইন্টিগ্রেশন, ডিএক্সের ইন্টিগ্রেশন শুধু এক্স, তাহলে ডিপির ইন্টিগ্রেশন শুধু পি। এখানে পি মানে কিন্তু মোমেন্টাম, এই যে চেঞ্জ অফ মোমেন্টাম বাই চেঞ্জ অফ টাইম। ওকে, পি তাহলে মোমেন্টাম। আর এই দিকটা মনে রাখতে হবে, কনস্ট্যান্ট ছিল, সরি জিরো ছিল, তাহলে জিরোর ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট হয়, আপাতত তোমাকে মনে রাখতে হবে এখানে। তাহলে সেখান থেকে কী পেলাম, পি সমান হচ্ছে কনস্ট্যান্ট। কখন পাচ্ছি পি সমান কনস্ট্যান্ট, যদি এরকম একটা আইসোলেটেড সিস্টেম যার উপর বাইরে থেকে কোনো ফোর্স অ্যাপ্লাই না করা হয়। পি কনস্ট্যান্ট অর্থাৎ মোমেন্টাম কনস্ট্যান্ট। এই মোমেন্টাম কনস্ট্যান্টের মানে কি, মোমেন্টাম কনস্ট্যান্ট মানে কি, তা আমরা তার ইনিশিয়াল মোমেন্টাম এবং ফাইনাল মোমেন্টাম সেম, অর্থাৎ এই সিস্টেমের আগে যা মোমেন্টাম ছিল পরে মোমেন্টাম তাই থাকবে, কোনো মোমেন্টামের চেঞ্জ হবে না। ওকে, এই হচ্ছে মোমেন্টাম কনজারভেশন। অর্থাৎ কোনো একটা সংস্থায় যদি বাইরে থেকে ফোর্স অ্যাপ্লাই না করা হয়, তাহলে ওই বস্তুর ভরবেগ আগে যা ছিল পরেও তাই থাকে। আচ্ছা, এটা আরও ভালো, যেটা বইয়ে দেওয়া আছে, বই এরকম দেওয়া আছে, এই একটা বস্তু, এই বস্তুর বেগ হচ্ছে u1, এই বস্তুর বেগ হচ্ছে u2, দুটো বস্তু মাস হচ্ছে m1 m2। ওকে, দুটো বস্তু এরকম যাচ্ছে, এসে এরকম একটা জায়গায় দুটো বস্তুর মধ্যে সংঘর্ষ হলো। যদি u1 বেশি হয়, u2 কম হয়, তাহলে এখানে সংঘর্ষ হবে। সংঘর্ষের পথ ধরো, সিচুয়েশান এরকম পেয়েছে, আবার আলাদা হয়ে গেছে দুটো, এর বেগ v2 হয়ে গেল, এর বেগ হচ্ছে v1, মাস m1 মাস m2। ওকে, তাহলে এ একটা বস্তু, দুটো বস্তু এখানে সে সংঘর্ষ হয়েছে, তারপর বলছে আলাদা হয়ে গেছে। তাহলে এইখানে হচ্ছে সংঘর্ষ হলো, তাহলে এই সংঘর্ষের আগে, বিফোর কলিশন, এখানে যে কলিশন হলো, সেই কলিশন এখানে যেটা বললাম যে আগেও পরে একই থাকবে না, এরকম যেন কলিশন ঘটছে তার আগেও পরে, সেই কলিশন হচ্ছে এখানে। এখানে তো সংঘর্ষ হলো দুটো বস্তুর মধ্যে, এই সংঘর্ষের আগে এবং সংঘর্ষের পরে ভরবেগ একই থাকবে। এই সংঘর্ষের আগে যদি ভাবি, বিফোর মোমেন্টাম কত হচ্ছে, এই বস্তুর মোমেন্টাম কত হচ্ছে m1 u1 মোমেন্টাম, আর এটার মোমেন্টাম কত হচ্ছে m2 u2। সংঘর্ষ এখানে হয়েছে কলিশন, সেই কলিশনের আগে মোমেন্টাম হচ্ছে এটা। সংঘর্ষের পর মোমেন্টাম হচ্ছে m1 v1 এই বস্তুর, আর এটা হচ্ছে m2 v2। কনজারভেশন অফ ল, মোমেন্টাম কনজারভেশন ল কি বলছে, যে সংঘর্ষের আগে মোট ভরবেগ এবং সংঘর্ষের পরে মোট ভরবেগ একই থাকবে, কোনো চেঞ্জ হবে না। এ হচ্ছে মোমেন্টাম কনজারভেশন ফর টু বডি কলিশন, দুটো বডি সংঘর্ষের জন্য মোমেন্টাম কনজারভেশন হচ্ছে এটা। এই ক্ষেত্রে আমরা এরকমই ভাবছি যে বস্তুগুলো একই দিকে যাচ্ছে, এরকম করে ভাবতে পারি, এগুলোকে ভেক্টর দিয়ে সব সরলরেখাই যাচ্ছে, অন্যদিকে বাঁকছে না, অন্যদিকে বাঁকছে পরে পড়বো আমরা, কার্যক্ষমতা চ্যাপ্টার যখন পড়বো তখন গিয়ে পড়বো আমরা। ওকে,
তাহলে মোমেন্টাম কনজারভেশন হচ্ছে কোনো একটা সিস্টেমের উপর বাইরে থেকে যদি ফোর্স অ্যাপ্লাই না করা হয় তাহলে তার কলিশনের আগে মোট ভরবেগ যা ছিল এবং আফটার যেটা হচ্ছে আফটার সংঘর্ষের পর একই থাকবে। ওকে, এই কনজারভেশন লকে আমরা বিভিন্নভাবে প্রুভ করতে পারি, থার্ড ল থেকে প্রমাণ করা যেতে পারে, সেটাই দেখবো কীরকম। নিউটনস থার্ড ল থেকে মোমেন্টাম কনজারভেশন কীভাবে আসে দেখব। থার্ড ল, তৃতীয় সূত্র, দুটো বস্তু আগের যে সিচুয়েশন দেওয়া হচ্ছিলো যাচ্ছে এখানে বেগ নিয়ে, এখানে যে সংঘর্ষ হয়েছে তারপর আলাদা হয়ে গেছে। সংঘর্ষের সময় এরকম দেখছি যে এই বস্তুর উপর ফোর্স দিচ্ছে, সেটা ধরলাম এটা। ওকে, এই 1 নম্বর বস্তু 2 নম্বর বস্তুর উপর যে ফোর্স দিল সেটা বললাম F21, ফোর্স অন 2, এটা 2 নম্বর বস্তু, এটা 2 নম্বর, এটা হচ্ছে 1 নম্বর, ফোর্স অন 2/1। ঠিক একই রকমভাবে এ দিচ্ছে এর উপরে, 2 নম্বর বস্তু এর উপর ফোর্স দিচ্ছে, সেটা হচ্ছে F12, ফোর্স অন 1/2। তৃতীয় সূত্র এরকম বলেছিল যে F12 সমান মাইনাস অফ F21, ক্রিয়া প্রতিক্রিয়া সমান ও বিপরীতমুখী, দেখো তাই করে দিয়েছি, ভেক্টর সাইন দিয়েছি, মাইনাস চিহ্ন দিয়েছি আমরা এখানে। ওকে, সমান, এটার সঙ্গে সমান এবং বিপরীতমুখী। আচ্ছা, এই যে ফোর্স দিয়েছি এই ফোর্সটা কার উপর অ্যাপ্লাই হচ্ছে? 2 নম্বর বস্তুর উপর, আর এই যে ফোর্স এটা হচ্ছে 1 নম্বর বস্তুর উপর। তাহলে F12 যেটা লিখছি আমরা, F12 এটা হচ্ছে 1 নম্বর বস্তুর উপর প্রযুক্ত বল। তা প্রযুক্ত বল মানে কি হচ্ছে? ভরবেগ পরিবর্তনের হার। এখন এইটাকেই যদি এরকম করি F12 ইন্টু টাইম করে দিই, অর্থাৎ এখানে যে সংঘর্ষটা হলো সেটা টি সময় যাবৎ ঘটছে, টি সময় যাবৎ, তাহলে এটা হচ্ছে F21 ইন্টু টি। তাহলে ফোর্স ইন্টু টাইম, ফোর্সকে টাইম দিয়ে গুণ করলে কি পাবো? মোমেন্টাম চলে আসবে। দেখো তাহলে মোমেন্টাম P12 সংঘর্ষ মানে ভরবেগ, আর এটা হয়ে যাচ্ছে P21। ওকে, ফোর্স মানে কি হচ্ছে mv/t ছিল, তো তাকে টি দিয়ে গুণ করেছি, তাহলে টি কেটে যাচ্ছে, তাহলে কী করে দেখো শুধু mv, তাই করেছি। তাহলে প্রথম বস্তুর ভরবেগ পরিবর্তন কী হবে? প্রথম বস্তুর ভরবেগ প্রথমে কত ছিল? m1u1, পরে কত হয়েছে? m1v1। ওকে, প্রথম বস্তু তাহলে ভরবেগ পরে হয়েছে সংঘর্ষের পর m1v1। তাহলে ভরবেগ পরিবর্তন মানে কী হবে? অন্তিম ভরবেগ কত হচ্ছে? m1v1 মাইনাস m1u1। ওকে, সমান দ্বিতীয় বস্তুর ভরবেগ পরিবর্তন, দ্বিতীয় বস্তুর ভরবেগ কত হয়েছে? m2v2 মাইনাস m2u2, m2v2 মাইনাস m2u2। তাহলে এখান থেকে কি লিখব? এখান থেকে এটা যদি সাজানো হয়, এটাকে যদি পুরোটাকে সাজানো হয় তাহলে এরকম পাবো m1u1 প্লাস m2u2 সমান m1v1 প্লাস m2v2। ওকে, তাহলে আগে যেটা মোমেন্টাম কনজারভেশন বলা হচ্ছিল তাই তো পেয়ে গেলাম, আগে এবং পরে মোট ভরবেগ একই থাকছে। ওকে, এইভাবে দ্বিতীয় সূত্র থেকে মোমেন্টাম কনজারভেশন পেতে পারি। নেক্সট হচ্ছে উল্টোটা, মোমেন্টাম কনজারভেশন থেকে তৃতীয় সূত্র কীভাবে পাবো? আচ্ছা, মোমেন্টাম কনজারভেশন, এই যে এখানে সংঘর্ষ হয়েছিল, এই জায়গায় সংঘর্ষ হয়েছিল, মোমেন্টাম কনজারভেশন কী বলছে? সংঘর্ষের আগে মোট ভরবেগ এরকম ভাবলাম, এটা হচ্ছে P1 প্লাস P2, সংঘর্ষের আগে মোট ভরবেগ এই দুটো বস্তুর। আচ্ছা, পরে কত হচ্ছে? পরে হয়ে যাচ্ছে P1 প্রাইম প্লাস P2 প্রাইম সংঘর্ষের পর। ওকে, লেখা যাবে তো? আচ্ছা, এটাকে এরকম লেখা যায় P1 প্রাইম মাইনাস P1 মাইনাস, এরকম লেখা যাবে কিনা দেখো, লেখা যাবে? এটাকে সাজাও, এরকম আসবে। ওকে, নেক্সট কী করলাম? এটাকে টাইম দিয়ে ভাগ করলাম, উভয় পক্ষকে একই সময় দিয়ে ভাগ করলাম। তাহলে এই জায়গায় কী পাচ্ছি? ভরবেগ পরিবর্তন, এটা প্রথম বস্তুর ভরবেগ পরিবর্তন বাই সময়, কী বলে? ভরবেগ পরিবর্তনের হার। ভরবেগের পরিবর্তনের হার মানে কত? বল তো, সেটাই পাচ্ছি। আচ্ছা সরি, সব ভেক্টর হবে, এগুলো সবই ভেক্টর, এখানে সব ভেক্টর এখানে, আর এটাও তাই, দ্বিতীয় বস্তুর ভরবেগ পরিবর্তনের হার। তাহলে F21 হলো, তৃতীয় সূত্র আসছে।
এবার এই ভরবেগ পরিবর্তন সেটা আমরা এক্সাম্পল দিয়ে দেখবো কীরকম হয় এটা। গান অ্যান্ড বুলেট সিস্টেম নিয়েছি, এটা বন্দুক বা পিস্তল যেটা বলা হচ্ছে, পিস্তল, এটা বুলেট, এটা ওকে, এটা হচ্ছে বুলেট। এই পিস্তল প্রথমে রেস্টে ছিল, এই পিস্তল প্রথমে রেস্টে ছিল, অর্থাৎ প্রথমে বন্দুক ছোড়া হয়নি। বন্দুক ছোড়া যদি না হয় তাহলে কি বলছি, এর উপর বাইর থেকে কোনো ফোর্স দেওয়া হচ্ছে না। যদি বাইর থেকে কোনো ফোর্স না দিই তাহলে এখানে কি বলো, এফ নেট সমান 0। এফ নেট 0 মানে কি বলছি এখানে, এফ নেট মানে যে এখানে কোনো বল প্রয়োগ করা হয়নি। এরপর ধর এখানে ট্রিগার, এই ট্রিগার প্রেস করা হলো, ট্রিগার প্রেস করলে কী হবে, বুলেট সামনের দিকে বেরিয়ে যাবে। বুলেটের ভর ধরলাম স্মল এম, বুলেট সামনের দিকে বেরিয়ে যাবে। সঙ্গে সঙ্গে দেখব এই বন্দুক কিছুটা পিছিয়ে আসবে পেছন দিকে, এটা ক্লাস 9-এ ছিল। বন্দুকের ভর হচ্ছে এম ধরেছি, বন্দুক কিছুটা পিছিয়ে আসবে, সেটা আমরা থিওরি থেকে কীভাবে পাচ্ছি দেখবো। আচ্ছা, বুলেটের বেগ হচ্ছে ইউ, বুলেট এই বেগ নিয়ে যাচ্ছে আর বন্দুক এই বেগ নিয়ে ধরো পিছিয়ে আসছে, ধরে নিলাম। এখানে কি ঘটনা ঘটছে, বুলেট সামনের দিকে বেরিয়ে যাচ্ছে, অর্থাৎ এরকম বলতে পারছি এই ক্ষেত্রে বুলেটের উপর যে ফোর্স অন বুলেট বাই গান কোন দিকে, সামনের দিকে। আর সঙ্গে সঙ্গে একই রকম পাবো ফোর্স অন গান বাই বুলেট, অর্থাৎ বুলেট যখন সামনের দিকে বেরিয়ে যাচ্ছে, বুলেটের উপর ফোর্স হচ্ছে এটা, আর যখন বন্দুক পিছিয়ে আসছে বন্দুকের উপর ফোর্স হচ্ছে এটা। ওকে, ক্রিয়া প্রতিক্রিয়া। তাহলে এফ নেট 0 মানে এখান থেকে এটাও বলতে পারি আমি, এফ নেট 0 মানে এফ বিজি প্লাস এফ জিবি 0, একটা ক্রিয়া একটা প্রতিক্রিয়া। এবার এফ নেট যেহেতু 0 তাহলে কি বলতে পারছি, পি সমান কনস্ট্যান্ট মোমেন্টাম কনজারভেশন যেটা ছিল। তা মোমেন্টাম কনজারভেশন মানে কী হবে, এর ইনিশিয়াল মোমেন্টাম সমান এর ফাইনাল মোমেন্টাম, এটাই তো ইনিশিয়াল মোমেন্টাম এবং ফাইনাল মোমেন্টাম। এই সিস্টেমটা, এই পুরোটা মিলে একটা সিস্টেম, কিন্তু এই সিস্টেমের ইনিশিয়াল মোমেন্টাম কত, 0। কী করে বলছি 0, প্রথমে বুলেটের কথা যদি ভাবি, বুলেটের ভর এম, প্রথমে গুলি ছোড়ার আগে বলছি বুলেট তো কোনো বেগ ছিলই না, গুলির কোনো বেগ ছিল না, 0। আর বন্দুকের কথা যদি ভাবি, বন্দুকও তখন স্থির অবস্থায় ছিল, তাই বেগ 0। পর সংঘর্ষের পর যেটা ফাইনাল বলা হচ্ছে, সংঘর্ষ মানে এখানে বুলেট বেরিয়ে যাবে, এটা বুলেট যখন বেরিয়ে যাচ্ছে তাহলে বুলেটের বেগ হচ্ছে ইউ, তাহলে ভর বেগ হচ্ছে এম ইউ, এবং বন্দুকের ভর বেগ হবে, বন্দুক হচ্ছে ভর এটা আর বেগ হচ্ছে এটা। তাহলে এই সাইড কত, 0। এই সাইড যদি 0 হয় তাহলে এখান থেকে কী লিখবো, এম ভি সমান মাইনাস অফ এম ইউ, বা এরকম বলছি ভি সমান মাইনাস অফ এম ইউ বাই ক্যাপিটাল এম। এই যে ভেলোসিটি গতিবেগ, যে গতিবেগের রাশিমালা একটা মাইনাস চিহ্ন পাচ্ছি, মাইনাস চিহ্ন, এই মাইনাস চিহ্ন ইন্ডিকেট করছে বুলেট যেদিকে যাচ্ছে বন্দুক তার ঠিক বিপরীত দিকে পিছিয়ে আসছে। ওকে, বুলেট যেদিকে গেল বন্দুক তার ঠিক বিপরীতে আসবে। এই যে ভেলোসিটি, এটাকে বলা হচ্ছে রিকয়েল ভেলোসিটি, প্রতিক্ষেপ বেগ, রিকয়েল ভেলোসিটি। ক্লিয়ার? একই রকম এক্সাম্পল অঙ্ক করার সময় পাবে, দেখবে এরকম পাবে, যখন এক্সপ্লোশন হবে, বিস্ফোরণ হবে, ধরো এই একটা বড় বস্তু, এটা কোনো কারণে বিস্ফোরণ হয়ে গেল, ভেঙে কি হচ্ছে, একটা দিকের মাস হচ্ছে এরকম এম আর একটা দিকের মাস হচ্ছে 2m। রেস্টে ছিল, ইনিশিয়ালি বলছি এফ রেস্টেই ছিল, এরপর সংঘর্ষ হয়েছে, অর্থাৎ বিস্ফোরণ যেটা হলো সেটা বলছি সংঘর্ষ হলো। সংঘর্ষের পর দুটো টুকরো হয়েছে, এরকম বলা হলো একটা টুকরো এই দিকে যাচ্ছে, বলেই দেওয়া আছে এক্স অক্ষের পজিটিভ দিকে যাচ্ছে, ভেলোসিটি হচ্ছে 5 মিটার পার সেকেন্ড, এই স্পিড নিয়ে পজিটিভ দিকে যাচ্ছে। ওকে, তাহলে বলা হচ্ছে এই যে টুকরো পাচ্ছি এটা ছোটো এম যেটা, সেটা কোন দিকে যাবে, কত বেগে যাবে, এরকম কোশ্চেন বইয়ে আছে। একটা বড় বস্তু বিস্ফোরণের ফলে ভেঙে গেছে, দুটো টুকরো হয়েছে, একটা বললাম মাস 2m আর একটা হচ্ছে m। তাহলে সংঘর্ষের পর একটা পার্ট এদিকে চলে গেছে পজিটিভ এক্স অক্ষে, তাহলে আর একটা কোন দিকে যাবে এবং কত বেগে যাবে, কিছু কোশ্চেন। তাহলে এরকম সিচুয়েশানে যদি ইনিশিয়ালি রেস্ট এবং বাইরে থেকে কোনো ফোর্স দেওয়া হচ্ছে না, তাহলে এই সিস্টেমের
মোমেন্টাম কনজার্ভ থাকবে। ওকে, বিস্ফোরণের ক্ষেত্রে মোমেন্টাম কনজার্ভ থাকবে। তাহলে মোমেন্টাম কনজার্ভ মানে কি বলতে চাচ্ছি, পিআই সমান পিএফ, একই রকম। পিআই কত এখানে, পিআই যেটা বলা হচ্ছে, পিআই এরকম বলতে পারছি 0 প্লাস 0, কারণ সংঘর্ষের আগে তো এদের সবই 0, বেগ সব শূন্য, তো তাই শূন্য। সংঘর্ষের পর 2m যদি ভাবা হয়, 2m ভর, এর বেগ কত 5, কোন দিকে আছে, পজিটিভ দিকে। এর ভর বেগ আমি জানি না, তো প্লাস এর ভর হচ্ছে এটা, বেগ ধরলাম ভি। তাহলে এখান থেকে ভি সমান কত পাচ্ছি, ভি সমান -10 পাচ্ছি, -10 মিটার পার সেকেন্ড, ভি এরকম পাচ্ছি -10। এই মাইনাস সাইন ইন্ডিকেট করছে যে একটা টুকরো যদি এই দিকে যায়, আর একটা টুকরোকে অবশ্যই এই দিকেই আসতে হবে, একেবারে বিপরীত, এর ঠিক বিপরীতে যেতে হবে। এই মাইনাস সাইন সেটা ইন্ডিকেট করছে এখানে। ওকে, আর কি বলছি, যখন এই দিকে যাচ্ছিল এর ভরবেগ কত ছিল, 5 আর 2 কত হচ্ছে 10m, 10m। তো এবার এই পার্টটা দেখো, এই পার্টটা কত হচ্ছে m ভর, আর বেগ কত 10, তাহলে এই দিকটা 10m হয়ে যাচ্ছে, বিপরীত দিক। তাহলে এটা ক্রিয়া, এটা প্রতিক্রিয়া, ফোর্স পেয়ে যাবে, যদি ফোর্স ভাবি ক্রিয়া প্রতিক্রিয়া সমান বিপরীত। তাহলে এখানেও ভরবেগটাকে কনস্ট্যান্ট রাখার জন্য, একই রাখার জন্য দেখো এই দিকে ভরবেগ যা ছিল 10m, তাহলে এই দিকেও 10m পেয়ে যাচ্ছে। এইভাবে ভরবেগ কনস্ট্যান্ট থাকছে। এরকম প্রবলেম আমরা বইয়ে পাবো। ওকে।